ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আমি লোপামুদ্রা মিত্র। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ। আমি অসম্ভব খুশি যে কমিউনিটি রেডিও প্রথম শুরু এখান থেকে আমাদের এই পূর্ব ভারতে। আর সবচেয়ে বড় কথা, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জে আমরা এমন কিছু অনুষ্ঠান শুনি, যেমন ক্লাসিক্যাল প্রোগ্রাম, ঠুংরি, দাদরা এখানে শুনি। তেমনি একেবারে নতুন যারা গাইছে তারাও এখানে অসম্ভবভাবে সুযোগ পান। এই দুটোর মিলন যে জায়গায় রয়েছে, সেই রেডিও না শুনে কি পারা যায়? আমি লোপামুদ্রা অসম্ভব ভালোবাসি কমিউনিটি রেডিও JU-কে। আপনারাও ভালোবাসেন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU at 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আজকের এই কবিতা নিয়ে অনুষ্ঠানে এসে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে। যাদবপুর রেডিও FM-এর সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। একেবারে শুরুর দিনগুলোতে আমি এখানে কাজ করেছি, বা বলতে পারি কলকাতা শহরের FM চ্যানেলের প্রথম প্রেজেন্টার হওয়ার সুবাদে আমাকে তারা আমন্ত্রণই জানিয়েছিলেন এখানের ছোটদের একটু ট্রেন্ড করবার জন্য। এই সুযোগটা যখন পেয়েছিলাম তখন নিজেকে খুব বেশ বড় অভিজ্ঞ মনে হয়েছিল। কিন্তু কাজ করতে করতে দেখলাম যে ছোটরা এত সুন্দর, তারাও এত মনোযোগী, এত সুন্দর করে তাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমার একটা ভালো লাগার। কবিতা নিয়ে অনুষ্ঠান যেটা বলতেই হয়, কবিতা নিয়ে কোনো মিডিয়াতে, টেলিভিশন চ্যানেল তো দূরস্থ, আকাশবাণী সরকারি চ্যানেল, কোথাও সেভাবে খুব বিস্তারিত অনুষ্ঠান হয় না। কখনো হয়তো কবিতা বা কবির কবিতা নিয়ে বা নির্বাচিত কিছু কবিতা পাঠ হয়, এইসব হয়। কিন্তু ঠিক যারা আবৃত্তি করছেন সেই শিল্পীদের ডাকা, তাদের কবিতা নিয়ে কাজ করা, পথ চলার অভিজ্ঞতা, এইগুলো নিয়ে কোনো অনুষ্ঠান হয় বলে আমার এই মুহূর্তে জানা নেই। তাই শ্রোতা বন্ধুরা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে আছেন, তাদেরকেও আমার প্রণাম। আর অবশ্যই এই FM চ্যানেলকে আমার কৃতজ্ঞতা জানাই। কবিতা আমাদের জীবনের এমন একটি মাধ্যম, সেটা বিজ্ঞানকে বোধহয় এতটা কাছ থেকে না পেলে বুঝতে পারতাম না। একটা সময় মনে হতো যে মাথার উপরে ফ্যান ঘোরে, বেশ আধুনিক। বাড়িতে টেলিফোন এলো, আরও আধুনিক। সেলফোন হাতে এলো, আরও আধুনিক। আর ওই ফোনের মধ্যে সারা বিশ্ব, জগৎ, পৃথিবী, ভালো মন্দ, ভালোবাসা, সব কিছু। তখনই মনে হতে শুরু করলো বাকি সব কি বৃথা? কারণ এটা খুব বাস্তব, এটা খুব প্রয়োজন। আমাকে যদি কেউ বলে যে তুমি তাহলে মোবাইল ফোনটি ব্যবহার করো কেন, আমি তখন বলবো যে ও মা, ওকে ছাড়া আমার চলে না। আমার প্রাত্যহিকতায় ও ওই সকালের চা খাওয়ার মতো বা প্রতিদিনের বেডটির মতো, ও আমার সঙ্গে থাকবে। কিন্তু জীবনবোধ, অভিজ্ঞতা কিছু কথা বলে, তো তখনই বুঝতে শিখলাম যে একদিকে সেলফোন থাকতে হবে বা এই আধুনিক বিজ্ঞান, তার প্রযুক্তির সুবিধেগুলো নিতে হবে। একটু চালাকি করেই বলি, তাতে গা ভাসিয়ে দেব না। আমার বন্ধুরা যদি কেউ শোনেন, তাহলে আমি একটা জিনিস বলি, রবীন্দ্রনাথ থেকেই শিখেছি কি করে ভালো থাকতে হয়, ভালো রাখতে হয়। আজকে যে কবিতা নিয়ে এত কথা, এত গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর না এলে কবিতা চর্চা সেভাবে সামনে আসতো না। পরবর্তী সময়ে প্রবাদ প্রতিম শম্ভু মিত্র, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, সতীনাথ মুখোপাধ্যায়, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, আমি এই পর্যন্ত একটা সীমারেখা টানি, কারণ এরা একটা অধ্যায়, একটা ঘরানা। আবার ঠিক নতুন সময়েও একগুচ্ছ তরুণী কবিতা বলছে। তখন তো খুব মনে হয় যে কেন? ওই সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে 100 থেকে 1 অবধি গুণ। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই, আবুধাবির রাজধানী কি?
মাসকাট না দুবাই। স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রির বেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরই। আর শুনছেন কমিউনিটি রেডিও যে 90.8 মেগাহার্জ। আর আজকের অনুষ্ঠানের শুরুটা করেছে এমন একজন মানুষের হাত ধরে, যার হাত ধরে আমাদের রেডিও স্টেশনের পথ চলা শুরু হয়েছিল। রয়েছে মধুমিতা বসু। পরিচয় দেওয়ার আর দরকার নেই, এতক্ষণে কণ্ঠে সকলে বুঝতে পেরিয়ে গেছেন। মধুমিতাদি, তোমাকে স্বাগত জানাই, এবং এতদিন পর আবার ওই স্টেশনে এসে কেমন লাগছে সেটা? আমার দারুণ লাগছে। বেশ অনেকগুলো ডিভিশন তৈরি হয়ে গেছে। আগে এত সুন্দর সিস্টেমগুলো ছিল না, এখন এত সুন্দর একটি স্টুডিও হয়েছে। আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর কবিতা নিয়ে তোমাকে আজকে এখানে আমরা পেয়ে, আমরা তো সত্যি, মানে আমি তো বিশেষভাবে একটা কি বলবো, বুকের ভেতর কেমন উথাল পাথাল আনন্দের। তুমি নিজে খুব ভালো বলো, তোমার একটা ভালো ভাবনা কাজ করে কাজটার সঙ্গে। তোমাদের আশীর্বাদ দানের চেষ্টা। আচ্ছা, এবার বলো যে কবিতার সঙ্গে তোমার এই যে পথ চলা শুরু, সেটা কি একেবারে ছোট থেকে হয়েছিল? একেবারে গল্প শুনলে বন্ধুরাও চমকে যাবেন। মোটামুটি বিয়ের পর মেয়েদের সব কিছু থেমে যায়, এমন একটা ইতিহাস আগে ছিল। 30 বছর আগে ছিল সেটা। 30 বছর কিন্তু অনেক পাল্টে গেছে। এখন মেয়ে চাকরি না করলে তাকে বিয়ে দেবো কিনা সেটাই ভাবি আমরা। আমার বাড়িতে খুব এলেবেলে করে বড় হওয়া। মা চাকরি করতেন, 3 বোন। এক কথায় বোনেদের কেয়ারটেকার ছিলাম আমি। মার স্কুল, তার অসুবিধে সুবিধে, সেগুলো দেখা, এগুলো করা। বোনকে গানের স্কুলে নিয়ে যাচ্ছি, নাচের স্কুলে নিয়ে যাচ্ছি, আমি মায়েদের মতো বসে থাকছি, সেখানে বসে বসে শুনছি। শুনে শুনে যে শিখে ফেলা যায়, এটা বোধহয় আমার উদাহরণ আমি নিজেই। এমনি করে একটু একটু করে বড় হওয়া, তারপরে চলে আসি, বিয়ে হয়ে যায়। তখন জানতাম যে সংসার করব, একটি দুটি বাচ্চা টাচ্চা হবে, তাদের পড়াবো টড়াবো, স্কুলে নিয়ে যাব, এই আমার জীবনযাপন। হঠাৎ আমার শ্বশুরমশাই একদিন বললেন, ও ইন্টারেস্টিং গল্পটা বলি, বিয়ের পরে বাড়িতে আড্ডা হয় না, শ্বশুর বাড়ি, এখন তো কেউ কারো বাড়ি থাকে না, আগে থাকতো। একদিন গানের লড়াই হচ্ছে, ছেলেপক্ষ মেয়েরা একদিকে। মেয়েরা একটি গান গাইতে পারছে না, আমি গানটি গেয়ে দিয়েছি। তখন আরও ইন্টারেস্টিং, লাইটটা বন্ধ করে হচ্ছিল, কেউ কারোর মুখ দেখতে পাচ্ছিল না, একটা ডিম লাইট জ্বালিয়ে, ছেলেরা ওপরে, মেয়েরা নিচে, আড্ডা হচ্ছে, গান হচ্ছে। তখন প্রথম আমার শ্বশুরমশাই বললো, কে গাইল রে, বা এটা বুঝতে পারলো অন্য কেউ। আমি তখন, এখন আর মনে পড়ে না যে আনন্দে মানে গর্বে না ইয়েতে ভয়ে ভয়ে বলেছিলাম যে আমি। তারপরে উনি আমার খোঁজ করতে শুরু করলেন, আমি কি করি না করি, কি করতাম, কি জানতাম। তখন পাড়ায় একটা আবৃত্তি কম্পিটিশন হচ্ছিল। উনি বললেন যে নাম দেবে, ব্রাহ্মণ, বিশাল কবিতা। কিন্তু আমি জানতাম, কারণ ওর নৃত্যনাট্য হয়েছে, তৈরি হয়েছে, আমার মুখস্থ। বললো, বাপের বাড়ি যাচ্ছ অষ্টমঙ্গলায়, বাড়িতে তো বই আছে, একটু পড়ে এসো, দাও না নাম। আমি নাম দিলাম কম্পিটিশনে। আগে ছোটবেলায় একটা দুটো প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি কোনোদিন। এখানে এই কম্পিটিশনে নাম দিই, কলকাতা শহর, আমি ফার্স্ট হয়ে যাই। এই প্রথম হয়ে যাওয়াটা আমাকে পাল্টে দিল পুরো। বাড়ি এসে ভয় ভয়ে বাবা বললেন যে আমি বলবো, মানে বৌমাকে নিয়ে গেল, বৌমা প্রথম হয়েছে, সাংঘাতিক একটা ব্যাপার। আমার বর সেভাবে জানে না কোথায় যাচ্ছি, বলে গেছি যে বাবার বন্ধুর বাড়ি যাচ্ছি। এই যে বলা শুরু হলো, এই যে চলা শুরু হলো, এইভাবে একটু একটু কাজের মধ্যে জড়িয়ে পড়লাম। সেখান থেকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম MA করবার জন্য। নাটক নিয়ে আমি MA পাশ করি। অদ্ভুতভাবে যোগাযোগ আসে, নাটক নিয়ে পড়ছি, ওখানে আমার বন্ধু বলল, জানিস তো আমার বাবা কয়েকজন মহিলা কণ্ঠ চাইছেন, তোর বাবা কি করেন? বলে, আমার বাবার রেডিওর বিজ্ঞাপনে কাজ করেন, কৌশিক ভদ্র, তুই যাবি? চল চল, মানে বন্ধুদের যেরকম হয়, চল চল। একটি কবিতা জানি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু। কারণ আমি তো
শিখে বড় হওয়া না, শুনে বড় হওয়া পাবলিক। ওই কবিতাটি বলে অডিশনে পাশ করলাম এবং সৌভাগ্য এটাই, তারপরের সপ্তাহ থেকে রেকর্ডিং করতে শুরু করলাম এবং সেখানে আসতেন দেবরাজ রায়, অনামিকা সাহা, তুলসী রায়, মুরারি চক্রবর্তী, স্বপন গাঙ্গুলি, এই সমস্ত মানুষেরা। আমি এই কথাটা, এই সমস্ত মানুষ, এই শব্দগুলো কেন উচ্চারণ করছি, আমাদের বড় হওয়ার সময় না একটা কোয়ালিটির বিচার হতো। তখন কে কাকে ধরে করে এইটা খুব কম ছিল। ও বেশ বলতে পারে, এবং আরেকটা খুব বড় গুণ বড়দের ছিল যেটা বলার। আমরা এখন 5 জনকে ডাকি, ডেকে প্রথমেই ভেবে রাখি আমার তো 2 জনকে দরকার, কিন্তু বাকিদের ডেকে ওই আই ওয়াশ করে ছেড়ে দেব। আমাদের সময় সেটা হতো না। আমার মনে আছে একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে 3 বার গোত্তা খেয়েছি মাইক্রোফোনের সামনে, কি বকুনি, কেঁদেও ফেলেছি, কিন্তু বসে আছি। অনামিকাদি, দেবরাজদা বলতেন যে প্রথম এইরকমই হয়, ব্যাস ওটাই ট্রেনিং। আজ যখন আমার আবৃত্তি বা আমার কবিতা জীবনের বা আমার সামগ্রিক কাজের 25 বছরের অনুষ্ঠানে এরা এলেন, অনামিকাদি যখন বলছেন যে মধুমিতার ওই ভয়ে ভয়ে বসে থাকা, আমি তখন ওপেনলি বললাম যে এখন না আমি যখন তখন কাঁদতে পারি, হাসতে পারি। তখন ওদের হাঁ করে দেখতাম, কথা বলতে বলতে কেঁদে দিচ্ছে, হেসে দিচ্ছে, নাটকের অভিনয়, বিজ্ঞাপনের কাজ, কত কিছু একসাথে করেছি। এই করতে করতে ইতিমধ্যে আকাশবাণীতে পরীক্ষা দেওয়া, আকাশবাণীর অ্যানাউন্সার হয়ে যাওয়া, নাটকের শিল্পী হয়ে ওঠা, তারপরে যে কাজটা করলাম জগন্নাথ বসুর সঙ্গে, আমার প্রথম সিডি প্রকাশিত হয় ঢেউয়ের সঙ্গে খেলা শ্রুতি নাটকের। সেটাও একটা বিস্ময়, জগন্নাথ তার মতো লোক। আমি তো জানোই যে আমি অনুষ্ঠান সংযোজনা করি, সৃষ্টি প্রকাশন বলে একজনদের সমস্ত অনুষ্ঠানই প্রায় সংযোজনা করি। আচ্ছা, আমি সংযোজনার বিষয়টায় আসবো, কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে বিরতির। কিন্তু বিরতিতে যাব তোমার একটা কবিতা শুনতে শুনতে, ফিরে আসবো সেই গল্প নিয়ে। আবার ছোট কবিতা না বড় কবিতা? বলো, মোটামুটি দেখে একটা বলো। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আমার বেরঙিনে জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যাই। নমস্কার, আমি মনোময় ভট্টাচার্য।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর ইউনিভার্সিটি সংস্কৃতি পড়াশুনোর একটা বড় ইনস্টিটিউশন, যেখান থেকে কত ছেলেমেয়েরা তাদের নিজের স্বপ্ন নিয়ে বেরোয় প্রফেশনাল ফিল্ডে, এবং এখানে এরকম একটি FM স্টেশন হয়েছে, এবং এখানে দারুণ দারুণ সব গান বাজে, ক্লাসিক্যাল মিউজিককে প্রাধান্য দেওয়া হয়, এবং যারা নতুন নতুন কাজ করছে, যারা নতুন নতুন গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করে ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করছে, তাদের গানও এখানে খুব সুন্দর সুন্দর বাজানো হয়, এবং এটা একটা খুব সুন্দর প্রয়াস। আমি আশা করব যে যাদবপুরের এই প্রয়াস যেন মানুষের মধ্যে মিশে যায় এবং মানুষ মন দিয়ে শোনেন। আমি শুনি, আপনারাও শুনুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। তোর সঙ্গে দেখা হওয়ার পর, আমরা একসঙ্গে থাকবো ঠিক করার পর, এই প্রথম টানা এতগুলি দিন দেখা হবে না আমাদের। একটা ঘুপচি ঘরে বসে বসে ভাবছি আমি, এই তোর ট্রেন বাঁক নিল, ওই তোর ঠান্ডা লাগছে। 28-29-এর প্রেমও এত হয়, কিন্তু দুশ্চিন্তা যত দূর যায় ফোনের টাওয়ার তত দূর বসেনি। দুদিনে 200 বার শুনেছি বাংলায় সবচেয়ে খারাপ বাক্য, যে ফোনে আপনি ফোন করেছেন সেটি বন্ধ করা আছে, অথবা সেটির সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না। একটা ঘুপচি ঘরে বসে বসে ভাবছি আমি, যখন সেলফোন ছিল না মানুষের, এমনকি ফোনই ছিল না, তখন মনে মনে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কাউকে ছোঁয়া যেত। যদি তখন দেখা হতো আমাদের, আর যদি তখন দেখা হতো আমাদের, আমি জানি না মধুমিতাদির সেই সময়ে যদি তখন দেখা হতো, মধুমিতাদি যখন কাজ শুরু করেছে, তুমি বলছো কাজের অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম ছিল, সেই সময় যদি দেখা হতো আমাদের, বোধহয় খুব ভালো হতো। আমার সব ছোটদের জন্য এই কথাটা মনে হয় যে আমরা যেন সেই সময়টা ওদের দিতে পারি, এটা দরকার। এই যে ব্যস্ততা, এই যে চঞ্চলতা, মনে হচ্ছে আমি সেরা, এটাও হওয়ার দরকার, কিন্তু এই যে একটা অ্যাটিটিউড, কেন জানি না, বিশ্বে যদি তুমি একটু ঘুরে বেড়াও, তখন দেখবি ওখানকার তরুণ তরুণীরা এত ব্যস্ত না, এত চঞ্চল নয়, এত দৌড়ে বাস ধরতে হয় না। আমাদের অবশ্য জনসংখ্যার এত চাপ, সে দায়ভারটা তো আমাদের নিতেই হবে। এটা একটা বড় কঠিন জীবন, আর কঠিন জীবনের মধ্যেও যে কবিতা, এই যে শ্রীজাতর শব্দ দুটো, যে তখন সেলফোন ছিল না, দুশ্চিন্তা যতদূর যায়, কিন্তু ফোনের টাওয়ার তত দূর বসে। হ্যাঁ, তুমি বলো না, বেরিয়েই যদি অটো লাইনে দাঁড়িয়ে পড়তে হয়, সেই দুশ্চিন্তা গেলে তখন সেলফোন টেলফোন সব মিথ্যে হয়ে যায়। কাল এরকম একটা সুন্দর সময় উপহার দিল আমাদের শ্রীকান্ত দা এবং শ্রীজাত এবং জয়, তিনজনের নাম বলি, কারণ আমি যদিও কবিতার মানুষ, কিন্তু আমি 100% গানের মানুষ। বাংলা গানের শিল্পীরা এই যে উঠে এলেন, রূপঙ্কর, শুভমিতা, লোপা, জয়, জয়তী, শুভঙ্কর, ভাস্কর, সৌমিক, গৌতম ঘোষাল, আমরা না নেপথ্যে কোথাও একটা পরিবারের মতো। এই যে শ্রীকান্তদার গান গেয়ে ওঠা, বা এই যে শ্রীকান্তদা আমাকে আমি করে তৈরি করে দিলেন। একটা অনুষ্ঠান করতে গেছি, গল্পই করি আজকে, একদম মাচার অ্যাঙ্কারিং বলে না, সেই অনুষ্ঠান হেভি বাড়ি এসছি, শ্রীকান্তদা রাত্রিবেলা ফোন, আপনি এরকম একটা অনুষ্ঠান করতে চলে গেলেন, কত টাকা দিয়েছে জানেন? বলে টাকা দিলে যা দেবে সেটাই করবেন নাকি? কিছুই বুঝতে পারছি না ঘটনাটা কি ঘটলো। পরের দিন গুটি গুটি পায়ে চলে গেলাম বাড়িতে, ফোন করে যায়নি, গেলে যদি বকা খাই বা পাত্তা না দেয়। কি, আমি কেন বকলেন বলুন তো? বললো যে আচ্ছা ওইরকম ফাংশানে কেউ যায়, আমি ছাড়া আর কেউ ছিল, সব তো এমনি এমনিরা। আমি তো ছায়ের মতো বুঝিও না এমনি এমনি মানে কি। আমি জানি অ্যাঙ্কারিং মানে আমাকে যাদের নাম বলা হবে, যা বলা হবে, তাদেরকেই খুব সুন্দর করে নাম টাম করে পরিবেশন করতে হবে। আপনার নিজের সম্বন্ধে কোনো ধারণা নেই? আমি না, ধমকে বলেছিল যে বাড়িতে বসে থাকবেন, বেরোবেন না, সবাই সব কাজ করার জন্য আসে না। এই যে কেউ বলল, এই যে আমি ভাবতে শুরু করলাম যে তাহলে আমি কি কাজ করব।
এই জায়গাটা যদি কেউ আমায় না ধরিয়ে দিত, আজ কিন্তু আমার নিজের নামে নিজে পরিচিত হতে পারতাম না, বা এই জায়গাটাই হতো না। ঠিক পরবর্তী সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায় আমার খুব আলাদা সফট কর্নার। আমি সবসময় ভাবি উনি আমাকে ভালোবাসেন। মানে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন, আমি এখানে কলকাতা থেকে ফোন করেছি নিউজটা পেয়ে, সৌমিত্রা নিজে ফোনটা রিসিভ করেছে। হ্যাঁ বলো। আমি পাশ থেকে বলছি আমি দারুণ খুশি। বলছে আচ্ছা তুমি খুশি? আমি বুঝতে পারছি কোনো কাজের মধ্যে আছে। আমি তারপরেও বলছি আমি না দারুণ খুশি। উনি বলছেন যে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে আমি একটু কাজগুলো সেরে নিই, তারপরে রাত্রে তোমার সঙ্গে কথা বলছি। আমি সে সময় ভুলেই গেছিলাম কাকে ফোন করেছি, এরকম তো অজস্র মানুষ তাকে ফোন করছেন। পরবর্তী সময় বিশ্বজিৎ চক্রবর্তী, আর ফাঁকে যার নামটি উল্লেখ করতেই হয় কাজল সুর, যিনি চিরদিনের বন্ধু। বিশ্বজিৎদের সঙ্গে কাজ করার একটা অদ্ভুত আনন্দ, এত শেখা, প্রতিদিন শেখা যাচ্ছে। কাল বলছিলাম না যে শ্রীকান্তর ওই শেষ গানটা অমল ধবল আর শ্রীজাতর কথার ফাঁকে ফাঁকে ফিরে এসে মনে হলো যে আমার যে কাজগুলো করা হয়নি আমি সেই কাজগুলো করতে শুরু করি। এই যে কারোর ভালো কাজ, ভালো ভাবনা, অন্যকে ভালোভাবে থাকতে সাহায্য করে, ভালো ভাবতে সাহায্য করে, ভালোভাবে বাঁচতে সাহায্য করে। এবং এই আমার মনে হয় যে আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে, বলছি কালকে আমিও ছিলাম সেই অনুষ্ঠানে, এবং বাড়ি যখন ফিরছি তখন সারাদিনের ক্লান্তি সব কিছু কোথায় মানে একবারও মনে হয় গায়ে লাগছে না, সবটাই যেন ভুলে রয়েছে। এবং একটা বাসে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, সবটা একটা কথা বলবো না, একটা ঘোরে রয়েছে। আমার মনে হয় যে এইটাই বোধহয় পাওয়া, এবং এটাই বোধহয় দেওয়া। শ্রীকান্ত দা একটা খুব দামি কথা বললো, যে শ্রীকান্ত দাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে কি হবে অ্যালবাম করে, কি হবে? শ্রীকান্ত দা বলছে আর কদিন পরে মানুষ জিজ্ঞেস করো কি হবে গান বাজনা করে। মানে এই জায়গাটা না, এই খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর একটা জায়গা। এবং আজকে বাংলা গান দেখো, কবিতা নিয়ে কথা বলছি, কিন্তু আমার একটা সময় আমি শ্রীকান্তকে দিনের পর দিন বিরক্ত করতাম যে নতুন গান না এলে তো হবে না। আমার এটা খুব মনে হতো যে পুরনো গানে যদি থমকে যাই আমাদের সংস্কৃতিটা পিছিয়ে যাবে। এখনও ঠিক মনে করি যে এখনও নতুন গান দরকার, যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গাইছে, কেউ কেউ সাহস করছেন, কোনো অনেক কারণ আছে এর পেছনে, সাহস করতে পারছেন না। নতুন সময়ে নতুন গান হওয়া দরকার, আর গান কবিতা সব আসা দরকার, নতুনদের আসা দরকার, না হলে তো এগোবো না আমরা। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, অথচ আমরা আজকে তুমি যখন এসছো আমি জানতাম এরকম কিছু একটা ঘটবেই। কবিতা নিয়ে প্রচুর আলোচনা বাকি রয়ে গেল, কবিতা একদম শোনাই হলো না, মন একেবারেই ভরলো না। কবিতা শুনবো যেটুকু সময় আছে তার মধ্যে। কিন্তু আমি একটা বিষয় মানে জানতে চেয়েছিলাম ব্রেকে যাওয়ার আগে, যে কবিতা, সংযোজনা এবং তুমি শ্রুতি নাটক, এই তিনটাকে কি করে মিলিয়ে, মানে কোনো জায়গায় কি মিল খায়? এক কথায় কোনো জায়গায় কোনোটার মিল নেই। আমি প্রতিটি আলাদা আলাদা করে কাজ করি। আমি যখন সংযোজনা করি আমি চেষ্টা করি কোনোভাবে একটিও কবিতার লাইন ব্যবহার না করতে। কেন? আমার মনে হয়েছে ওটা একটা আলাদা শিল্প। ওটা হচ্ছে যে ব্যক্তি, যে অনুষ্ঠান, তাকে তুলে ধরা। আমি যদি পারি, আমি কেন কবিতার সাহায্য নেব? কবিতার অনুষ্ঠান আমার আলাদা অনুষ্ঠান। শ্রুতি নাটক বা আমি বিশ্ববিদ্যা যে কাজটি করি, শ্রুতি আবৃত্তি, যেখানে আমাদের আবৃত্তিও থাকে, শ্রুতি নাটকও থাকে, সেটা একটা আলাদা পারফরমেন্স। সংযোজনা আলাদা দিক। সংযোজনা করতে গেলে একটু পড়াশুনো করতে হবে, সেটা বিস্তর করতে হবে। এখন তো শিক্ষার চাইতে সাজের জোর বেশি হয়ে গেছে। এখন কোটা পড়তে টরতে হয় না, বেশি সেজে গুজে গেলেই সে অ্যাঙ্কার। আমি এই কথাটা খুব সজোরে প্রতিবাদ জানাই। একটি শিল্প মাধ্যমকে নষ্ট করে দেওয়ার জন্য একজন অ্যাঙ্কার যথেষ্ট। একটি অনুষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন অ্যাঙ্কার যথেষ্ট। আবার ঠিক একজন অ্যাঙ্কার ভালো হলে এটা এমনি পাড়ার একটা অনুষ্ঠানকেও মাধুর্যে ভরিয়ে দেওয়া যায়। সেই শিক্ষায় যদি তুমি শিক্ষিত হও, তাহলে তুমি কোন দিকে হাঁটবে? ঠিক কথা। আর যেতে যেতে কবিতা শুনবো, এবং কবিতাই শুনি। শ্রীজাততেই ভেসে থাকি আরেকটি বর্ষার ব্যালাড। একলা গিটার, ছোট্ট রাস্তা, বৃষ্টি হচ্ছে, তিনটে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুড়োচ্ছে, টুকরো পাহাড়, ঠান্ডা ঠান্ডা হাওয়ার ঝাপটা, ঘরেই বন্দি বিফল ট্যুরিস্ট, চায়ের কাপটা উদাস তপ্ত, দূরের কষ্ট কাছের হচ্ছে, ভিজতে ভিজতে তিনটে বাচ্চা শিল কুড়োচ্ছে,
ভেজার গল্প কে শুনছে আর? হাওয়ার সঙ্গী, খুচরো বরফ, ফর্সা ধোয়া, ফেরার ভঙ্গি, ফিরতে গিয়েও কে থমকাচ্ছে? এমন দৃশ্যে একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, গিটার ভিজছে। একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, গিটার ভিজছে। কবিতা কিন্তু আর একদিন শুনবো, শুধু কবিতা, অনেক অনেক কবিতা শুনবো, ঠিক আছে? আজকে কিন্তু অনেক অনেক কবিতা শোনা হলো না, কারণ আজকের সময় শেষ। আর কেমন লাগলো আপনাদের আপনারা জানান ফোন করুন 24146060 এই নাম্বারে, মেল করুন radiojeu@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। আর যেতে যেতে মধুমিতা দি তোমাকে আবারও পাবো আমাদের মধ্যে, এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। তোমার কিছু কথায় তুমি বলো, তোমার কেমন লাগলো আজকে? আমার ভীষণ ভালো লাগলো সত্যজিতের সঙ্গে কাজ করে। ওর সঙ্গে এখন বাইরে অনেক জায়গায় দেখা হয়। ছোটরা ভালো কাজ করলে আমার বড্ড আনন্দ হয়। আর আজকে এই চেনা জায়গায়, চেনা পরিবেশে আরও একবার ওর ডাকে আসতে পেরে খুব ভালো লাগলো। সকলে খুব ভালো থাকবে।